নমস্কার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে অ্যাপ্রোচেস অফ রিভিউ। অ্যাপ্রোচেস অফ রিভিউ চর্চা করার আগে আমরা দু এক কথায় বুঝে নেব রিভিউ কী। সাধারণভাবে আমাদেরকে মনে রাখা দরকার, কোনো একটা কাজ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য, কোনো একটা ঘটনাকে ভালোভাবে বিশ্লেষণ করার জন্য, বা কোনো একটা ঘটনা সম্পর্কে একটা সদর্থক মনোভাব বা মানসিকতা তৈরি করার জন্য, কিংবা কোনো একটা সত্যের সত্যত্ব কতটা রয়েছে সেটা যাচাই করার জন্য বা দেখার জন্য, যখন আমরা বারবার ফ্রিকুয়েন্টলি আমরা যখন কোনো জিনিসকে অবজার্ভ করব, কোনো বিষয়কে, সে ঘটনা হতে পারে বা কোনো সত্য হতে পারে, কোনো ইস্যু হতে পারে, কোনো প্রবলেম হতে পারে, সেগুলোকে যখন আমরা বারবার অবজার্ভ করব, মূলত সেই সম্পর্কে আমরা প্রয়োজনীয় ইনফরমেশান গ্যাদার করব এবং সেই ইনফরমেশানগুলোকে স্পেসিফিক্যালি বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে সেগুলোকে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার মাধ্যমে যখন আমরা সেই বিষয়টিকে আমরা বারবার বুঝবো, বা তার যে কংক্রিট যে জায়গাটা, বা তার যে গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্যতা যে জায়গাটি, বা তার যে কার্যকারিতার জায়গাটি, সেগুলি সম্পর্কে যখন আমি সিদ্ধান্তে পৌঁছাবো বা সিদ্ধান্ত পৌঁছানোর জন্য বারবার অনুশীলন করব বা চর্চা করব, তখন সেটাকেই বলা হচ্ছে সাধারণভাবে রিভিউ। সহজ করে একটি উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, যে কোনো কাজ করার পূর্বে সেই কাজটিকে আমরা বারবার চর্চা করে থাকি, বারবার অনুশীলন করে থাকি। যেমন একটি প্রচলিত কথা রয়েছে, যেমন করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। তা করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও কাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে ভাবিয়া করিও কাজ মানে বেসড অন দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিউ থিঙ্কিং অর থট। উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট থিঙ্কিংয়ের মাধ্যমে যখন, বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালাইসিসের মাধ্যমে যখন কোনো একটা কাজকে আমরা ডিজাইন করব বা সিদ্ধান্ত নেব, তখন কিন্তু সেই কাজটির যে আউটপুট বা তার যে রেজাল্ট, সেটা কিন্তু এফেক্টিভ হবে। যদি দেখা যায় যে আমরা সেই জায়গাটা ভাবলাম না, অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে বিচার করলাম না, কংক্রিট সিদ্ধান্ত নিলাম না, সে সিদ্ধান্তে কিছু গাফিলতি রয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সেখানে আমাদের আউটপুট বা আউটকাম বা রেজাল্ট কিন্তু এফেক্টিভ নাও হতে পারে, বা সেখানে সেই রেজাল্টগুলোর মধ্যে কিছু গলতিও থাকতে পারে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করব, যে রিভিউ, এই যে কাজটি, সে কাজটি হচ্ছে অ্যাকচুয়ালি রিভিউ। তাহলে রিভিউ আমরা করব কত রকমভাবে করতে পারি, কোন কোন দিকগুলোকে নিয়ে আমরা রিভিউ করতে পারি, কত রকম স্টাইল রয়েছে, স্টাইল অফ রিভিউ। তো মূলত হচ্ছে এই যে আজকে আমরা কতগুলো অ্যাপ্রোচ এখানে মেনশন করতে চলেছি, সেই অ্যাপ্রোচগুলো মূলত ইস্যু ভিত্তিক, অর্থাৎ বিভিন্ন ইস্যুর উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন বা সেই অ্যাপ্রোচগুলো সেট হয়ে থাকে, কিংবা কোনো প্রবলেমের উপর ভিত্তি করে হয়ে থাকে, কিংবা কোনো প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে হতে পারে। অর্থাৎ আমরা কি চাইছি অ্যাজ এ রিসার্চার অর ইনভেস্টিগেটর, অ্যাজ এ হিউম্যান বিইং, যদি আমরা ডিসিশন মেকিং করতে চাই, বা আমাদের উদ্দেশ্য কী রয়েছে, আমরা কি চাইছি, প্রত্যেকটা ইস্যুর উপর ভিত্তি করে, ইস্যু আমার সামনে কেমন আসছে, সেই ইস্যুর উপর ভিত্তি করে কেমন রেসপন্স করছি, কিংবা যে প্রবলেমগুলো আমাদের সামনে আসছে তার ভিত্তিতে কেমন রেসপন্স করা উচিত, তার উপর ভিত্তি করেই কিন্তু আমাকে রিভিউয়ের যে অ্যাপ্রোচ, সেগুলোকে কিন্তু আমাকে ঠিক করতে হবে বা সেট করতে হবে। তাহলে যাই হোক, আজকে আমাদের প্রথমেই শুরু করছি, যে সমস্ত অ্যাপ্রোচগুলি রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হিসেবে এখানে মেনশন করা আছে, সেটি হচ্ছে কনসেপচুয়াল রিভিউ অ্যাপ্রোচ। কনসেপচুয়াল রিভিউ অ্যাপ্রোচ, এই যে রিভিউ অ্যাপ্রোচটি রয়েছে বা রিভিউয়ের যে স্টাইলটি রয়েছে, এর মূল উদ্দেশ্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ নির্ধারক। কি উদ্দেশ্য? এর মূল উদ্দেশ্য হচ্ছে যে ইনভেস্টিগেটর বা রিসার্চার এর মধ্যে এই রিসার্চ ওরিয়েন্টেড বা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড যে কনসেপ্ট, সে কনসেপ্টটাকে ভালোভাবে তৈরি করা, ভালোভাবে ডেভেলপ করা। এই কনসেপ্ট যদি ভালোভাবে ডেভেলপ না হয়, তাহলে ধরা হবে যে কনসেপ্ট ছাড়া কোনো কাজ যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে তার নিজের প্রতি যে বিশ্বাস, যে আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাসে কাজের প্রতিও থাকে না, নিজের ক্ষমতা বা সামর্থ্যের প্রয়োগের ক্ষেত্রেও থাকে না। ফলে আত্মবিশ্বাসহীনভাবে, সংশয়পূর্ণভাবে ব্যক্তি যখন কোনো কর্ম সম্পাদন করবে বা কোনো কাজ করবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু অবাঞ্ছিত বা অকাঙ্ক্ষিত বা অনভিপ্রেত ফল উঠে আসছে বা আমাদের সামনে আমরা লাভ করছি।
ফলস্বরূপ বলা হচ্ছে যদি কোনো কাজ বা কোনো প্রতিক্রিয়া কোনো উদ্দীপকের নিরিখে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদেরকে কি করণীয়, আমাদের কি করা উচিত, এই এই যে প্রতিক্রিয়া করা উচিত বা কাজ করা উচিত, এই কাজ করার ক্ষেত্রে বা প্রতিক্রিয়া করার ক্ষেত্রে বা নিজের ভূমিকা পালন করার ক্ষেত্রে যদি আমাদের যে সেই কাজ সম্পর্কিত যে কনসেপ্ট, সে কনসেপ্ট যদি যথার্থভাবে গড়ে ওঠে, একটা যথার্থ কনসেপ্ট যদি আমাদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে ক্যাপাবিলিটি, সে ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্ট বিল্ড হবে, ক্যাপাবিলিটি সম্পর্কেও কিন্তু আমাদের কনফিডেন্ট বিল্ড হবে, বিশ্বাসের জায়গাটা তৈরি হবে। এবং সেই কনফিডেন্টের সাথে যখন সেই অ্যাক্টিভিটিগুলো আমরা কন্ডাক্ট করব, কনফিডেন্টের সাথে অ্যাক্টিভিটিগুলো কন্ডাক্ট করার মধ্য দিয়ে কি হবে, আমরা কিন্তু ডিজায়ারেবল রেজাল্টটাকে ফুলফিল করব। অর্থাৎ যে রিভিউয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কনসেপ্ট ফরমেশন বা কনসেপ্ট ডেভেলপমেন্ট, সেই রিভিউ অ্যাপ্রোচকে সাধারণভাবে বলা হচ্ছে কনসেপচুয়াল রিভিউ অ্যাপ্রোচ। তো সাধারণভাবে আমাদেরকে মনে রাখা দরকার এই যে কনসেপচুয়াল রিভিউ, এই কনসেপচুয়াল রিভিউ আমরা যখন কনসেপ্ট ফর্ম করতে চাই, তাহলে কনসেপ্ট ফর্ম করা মানে কি করা? কনসেপ্ট ফর্ম করা মানে হচ্ছে কোনো একটা কাজ সম্পর্কে আমার কনসেপ্ট আছে, তার অর্থটি হচ্ছে যে সেই কাজের ডিটেইল ইনফরমেশন আমার কাছে আছে। এবং সেই ইনফরমেশন শুধু থাকলে হবে না, মানে শুধুমাত্র আমি সেগুলোকে মেমোরাইজ করেছি তা নয়, কিন্তু সেগুলোকে আমরা ভালোভাবে বুঝেছি কিনা, আচ্ছা শুধু বুঝলেই হবে না, পাশাপাশি সেই কনসেপ্টগুলোকে আমরা মানে আমার যে বোধগম্য যে ইনফরমেশন বা জ্ঞানগুলো, সে বোধগম্য জ্ঞানগুলোকে আমরা প্রয়োগ করতে পারবো কিনা বা প্রয়োগ করার পন্থা সম্পর্কে সচেতন কিনা, আমরা যে প্রয়োগ করতে পারবো এবং সে কীভাবে প্রয়োগ করবো সেটা আমার কাছে ধারণা আছে। যদি থাকে, হ্যাঁ, তার মানে কী হচ্ছে, উপযুক্ত বা যথার্থ ইনফরমেশন বা নলেজ যেমন আমাকে গ্যাদার করতে হবে, সে প্রত্যেকটা নলেজের যে মিনিং রয়েছে সেই মিনিংগুলো আমাকে বুঝে নিতে হবে। পাশাপাশি বলা হচ্ছে সে মিনিংগুলো বোঝার পর সেগুলোকে কিভাবে প্রয়োগ করা যাবে, কিভাবে রিফ্লেক্ট করা যাবে, সে প্রয়োগ সংক্রান্ত পন্থা পদ্ধতি মেকানিজম সম্পর্কেও আমার কাছে স্পষ্ট ধারণা, আমার স্পষ্ট একটা ভিউ থাকবে, একটা মানে কি বলবো, একটা কল্পনা থাকবে বা কল্প থাকবে। যখন এরকমভাবে আমি আমার কোনো একটা বিষয় সম্পর্কে যখন আমার এরকম ডাইমেনশনে বা ডিরেকশনে আমার মধ্যে কনফিডেন্ট বিল্ড হবে, আমার মধ্যে সংশয় মানে নির্মূল হবে, আত্মবিশ্বাসী হব, তখন সেই বিষয় সম্পর্কে বলা হবে যে আমার কনসেপ্ট ডেভেলপ হয়েছে। এবং সেখানে আমার কনসেপ্ট যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ডেভেলপ হয়, তাহলে কিন্তু আমি জানবো যে আমার কি করণীয় নয়, আমি কিভাবে কি করতে পারবো বা কি করতে পারবো না, কোন কাজে আমার বাধা থাকতে পারে, কোথায় বাধা থাকবে না, আমি কি বাধাগুলোকে উপেক্ষা করব ইত্যাদি সম্পর্কে কিন্তু আমার একটা স্পেসিফিক ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এরপরে যে অবজেক্টিভটি মানে অ্যাপ্রোচটি রয়েছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল রিভিউ অ্যাপ্রোচ। থিওরিটিক্যাল রিভিউ অ্যাপ্রোচ কি? বেসিক্যালি যখন এটা হচ্ছে একটা ফোকাল এরিয়া, অর্থাৎ ডিফারেন্ট ইস্যু, মানে একটা স্পেসিফিক ইস্যু নেওয়া হয়েছে যে আমি রিভিউ করতে চাইছি অ্যাজ এ ইনভেস্টিগেটর অর অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ান। আমি অ্যাকাডেমিশিয়ান হিসেবে আমি একটা থিওরিকে রিভিউ করতে চাইছি। মানেটা হচ্ছে এরকম যে থিওরিটা যা বলছে, থিওরিতে যা বক্তব্যটা রয়েছে, সে বক্তব্যটার কতটা সত্যতা আছে এবং তার কতটা তাৎপর্য রয়েছে, কতটা মূল্যযুক্ত রয়েছে, কতটা তার গ্র্যাভিটি রয়েছে, এই জায়গাটাকে বিচার করার জন্য, ঠিক আছে, এই জায়গাটিকে বিচার করার জন্য। যেমন ধরা যাক একটি সহজ যেমন একটা থিওরি, আমরা যদি ধরি যে স্বামী বিবেকানন্দ মহারাজ যিনি এই শিক্ষা বিষয়ক একটা গুরুত্বপূর্ণ থিওরি তিনি দিয়েছেন, যেটি গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা। তো আমি দেখতে চাইছি যে এই থিওরিটা কতটা সিগনিফিক্যান্ট অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ বাস্তবিক বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে, বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন রকমের জটিল পরিস্থিতিকে ওভারকাম করার ক্ষেত্রে, বিভিন্ন রকম ডিফিকাল্ট সিচুয়েশানসগুলোকে ওভারকাম করার ক্ষেত্রে স্বামীজির যে প্রদত্ত যে থিওরি, কী ছিল তার থিওরিটাতে এরকম ছিল যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তাহলে এই যে থিওরি বা যে ডিরেকশন, তিনি কি বলেছেন, এডুকেশন ইজ এ প্রসেস। কিসের প্রসেস? প্রসেস অফ ম্যানিফেস্টেশন, প্রসেস অফ এক্সপ্লোরেশন, প্রসেস অফ ডেভেলপমেন্ট, প্রসেস অফ নার্চারিং। তো যাই হোক, এখানে কি বলেছে, তিনি বলছেন যে প্রসেস অফ ম্যানিফেস্টেশন, তিনি বলছেন ম্যানিফেস্ট করা, বের করে নিয়ে আসা, সেটাকে এক্সপ্লোর করা, এক্সপোজ করা।
হ্যাঁ, সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি বাইরে নিয়ে আসা। ঠিক আছে, এবার আমি কাকে বাইরে নিয়ে আসবো বলছি অলরেডি এক্সিস্টিং ম্যান, মানুষের মধ্যে অলরেডি যে রিসোর্সগুলো রয়েছে, পোটেনশিয়ালিটিগুলো রয়েছে, সেগুলোকে আমরা বের করে নিয়ে আসবো। এবার প্রশ্নটা হচ্ছে, আমি অ্যাজ এ রিসার্চার আমি দেখতে চাই যে আমি একটা প্রবলেম ফেস করছি। কি প্রবলেম ফেস করছি? যে আজকে এই যে একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে আজকে আমরা দেখছি যে সমগ্র বিশ্ব একটা সমস্যা নিয়ে ভুগছে। কি সমস্যা নিয়ে ভুগছে? সমস্যাটি হচ্ছে যে কোভিড-19 এফেক্টের জন্য কোভিড প্যান্ডামিক সিচুয়েশন যে তৈরি হয়েছে, তার ফলে একাডেমিক যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো বিভিন্নভাবে নষ্ট হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তৈরি হয়েছে নতুন নতুন অ্যাপ্রোচ, হ্যাঁ, ওপেন বুক এক্সামিনেশন সিস্টেম, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম অনলাইন সিস্টেম, এরকম অনলাইন টিচিং লার্নিং মেকানিজম, এই বিভিন্ন রকম সিস্টেম তৈরি হয়েছে। ধরা যাক এরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনে আমি দেখতে চাইছি যে এই থিওরিটা কতটা অ্যাপ্লিকেবল, হাউ মাচ ইট ইজ অ্যাপ্লিকেবল টু সলভ অর টু গেট দ্য স্পেসিফিক সলিউশন এগেইনস্ট দ্য প্রবলেম দ্যাট ইজ অ্যারাইজিং ইন দিস প্যান্ডামিক সিচুয়েশন। এই প্যান্ডামিক সিচুয়েশনে যেটা তৈরি হয়েছে, যে সমস্যাটা তৈরি হয়েছে, সে সমস্যাটার সমাধান করার জন্য কোনো সমাধান সূত্র আমি কি পেতে পারি? স্বামীজির যে বক্তব্য, সে স্বামীজির বক্তব্যটাকে বা তার যে থিওরি, তার থিওরির নিরিখে, অর্থাৎ আমি দেখতে চাইছি যে হাউ মাচ স্বামী বিবেকানন্দ's thought or স্বামী বিবেকানন্দ's theory is applicable to solve the difficult crisis or difficult problems realized by the people of the world, হ্যাঁ, সমগ্র বিশ্বের মানুষেরা যেটা ফিল করেছে যে এই প্রবলেমটাকে সলভ কীভাবে করা যেতে পারে এই স্বামীজির এই থিওরির ভিত্তিতে। তখন যদি আমার যদি এই রিভিউ করার যে কাজটি, সে রিভিউ করা কাজটি মূলত যখন সেই থিওরি ওরিয়েন্টেড হবে, আর থিওরিটা হাউ মাচ ইট ইজ অ্যাপ্লিকেবল, আর থিওরি ইজ হাউ মাচ সিগনিফিক্যান্ট আর নান, থিওরি ইজ হাউ মাচ অর্গানাইজড, তখন ওই থিওরি ওরিয়েন্টেড যখন রিভিউ হবে, থিওরির ক্রিটিক্যাল ভ্যালু বের করার জন্য, থিওরির ক্রিটিক্যালি যখন থিওরিটাকে অ্যানালাইসিস করার উদ্দেশ্যে রিভিউ করা হবে, তার যে অ্যাপ্লিকেবিলিটি, তার ইউজেবিলিটি, তার এফেক্টিভনেস, তার এক্সপ্লোরেবল অ্যাসপেক্টস, সেগুলোকে যখন নির্ধারণ করার জন্য, সেগুলোকে যখন ঠিক করার জন্য যখন কোনো রিভিউ হবে, সেই রিভিউকে সাধারণভাবে বলা হচ্ছে থিওরিটিক্যাল রিভিউ অ্যাপ্রোচ। থিওরিকে ফোকাস করার মাধ্যমে কখনো কখনো দেখা যায় যে আমরা অ্যাজ এ রিসার্চার যখন রিসার্চ করছি, স্টাডি করার সময় যে প্রবলেমকে আমরা সিলেক্ট করে থাকি, আইডেন্টিফাই করে থাকি, সেই প্রবলেমের সাথে কোনো না কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো থিওরি অ্যাসোসিয়েটেড থাকে। সেই অ্যাসোসিয়েটেড যে থিওরিগুলি, সেই থিওরিগুলি কতটা অ্যাসোসিয়েটেড, কতটা রেলেভেন্ট, এবং আমার যে প্রবলেম যেটাকে রিয়ালাইজ করছি, সেই প্রবলেমকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে, সে প্রবলেমটাকে রিফ্লেক্ট করার ক্ষেত্রে, এক্সপ্লোর করার ক্ষেত্রে সেই পার্টিকুলার সেই থিওরিগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তখন আমি এই ক্ষেত্রেও কিন্তু আমরা সেই থিওরিগুলোকে যখন রিভিউ করব, ক্রিটিক্যালি রিভিউ করব, সেই থিওরি সম্পর্কে আরও কি বলা আছে, কারা কীভাবে রিভিউ করেছে, ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেছে, প্রত্যেকের অ্যানালাইসিসকে দেখা, তাদের যে সিদ্ধান্ত, তাদের ডিরেকশন, তাদের বক্তব্যগুলো যেগুলো বলছে, সে বক্তব্যের নির্যাসগুলোকে খুঁজে বের করা, সে বক্তব্যের গুরুত্বের জায়গাগুলোকে ঠিক করা, সে বক্তব্যগুলো কোনো নিছক মন গড়া বক্তব্য নয় তো তার ভ্যালিডিটি বা তার ট্রাস্টওয়ার্দিনেসটাকে ঠিকঠাকভাবে নির্ধারণ করা ইত্যাদির উদ্দেশ্যে যখন রিভিউ করা হবে, সেই রিভিউ অ্যাপ্রোচকে বলা হচ্ছে থিওরিটিক্যাল রিভিউ অ্যাপ্রোচ। এরপরে যেটা রয়েছে, এরপরে যে তৃতীয় গুরুত্বপূর্ণ রিভিউ অ্যাপ্রোচটি, সেটা হচ্ছে নর্মেটিভ রিভিউ অ্যাপ্রোচ। এই রিভিউ অ্যাপ্রোচের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা বিষয়কে রিভিউ করব মূলত কোন পারপাসে, মূল উদ্দেশ্য হচ্ছে টু ইভ্যালুয়েট, নর্ম সেট করার জন্য, নর্মকে ঠিক করার জন্য, নর্মটাকে এক্সপ্লোর করার জন্য, যে কোনো একটা কাজ আছে তার একটি নর্ম কী হতে পারে। নর্ম বেসিক্যালি কী কাজে সাহায্য করে? নর্ম বেসিক্যালি যেটাতে সাহায্য করে টু মেক ডিসিশন, এফেক্টিভ ডিসিশন। হ্যাঁ, এই এফেক্টিভ ডিসিশনের জন্য বা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাকে কিন্তু নর্ম সাহায্য করে। বা এই যে সিদ্ধান্ত পৌঁছানোর আগের অবস্থাটাকে টু ইভ্যালুয়েট। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, একটা বিষয়কে মূল্যায়ন করা এবং সেই মূল্যায়নের নিরিখে সিদ্ধান্তে পৌঁছানো, একটা বিষয়কে মূল্যায়ন করা এবং তার ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য অপরিহার্য একটি একক বা অপরিহার্য একটি বিচার্য বিষয় হচ্ছে নর্মস। এবার ধরা যাক আমি যখন রিসার্চের কাজগুলি বা অ্যাক্টিভিটিগুলোকে সেট করতে চাইছি, একটা রিসার্চের অনেকগুলি কাজ রয়েছে, 10 রকমের কাজ রয়েছে, যে আমি সিদ্ধান্ত নিলাম যে এই কাজটি করব, দ্বিতীয় ক্ষেত্রে এই কাজটি করব, এই 3 নম্বর লিস্টে এটা রয়েছে, 4 নম্বর এটা রয়েছে, এরকম কি করলাম, একটা প্রায়োরিটি অনুসারে অ্যাক্টিভিটি, অ্যাজ এ রিসার্চার আমি কি করলাম, প্রায়োরিটি অনুসারে রিসার্চ অ্যাক্টিভিটি সেট করলাম।
সেট করলাম, ঠিক আছে। এবার প্রথম কথাটা হচ্ছে প্রথম কাজটা প্রথমে করব কেন, তার একটা নর্মেটিভ প্যারাডাইম থাকতে হবে, অর্থাৎ সেটা লজিক্যালি সেটা অ্যাকসেপ্টেবল হতে হবে। হ্যাঁ, সেটাকে আমি মিনিংফুল করে নিতে হবে, সেটা আমি প্রথমে রেখেছি কি না, সেটা রাখার যে সিদ্ধান্তটা নিয়েছি নিশ্চয়ই কোনো মূল্যায়নের উপর ভিত্তি করে, আর সে মূল্যায়নটা আমি কোথা থেকে করেছি, মূল্যায়ন নিশ্চয়ই কোনো তার পেছনে একটা নর্মস রয়েছে। প্রথম কাজটা প্রথমে কেন করব, দ্বিতীয় কাজটা দ্বিতীয়তে কেন করব, শেষের কাজটা শেষেই কেন করব। এই যে লজিক্যালি যে সিদ্ধান্তে পৌঁছানো, লজিক্যালি বিষয়গুলোকে বুঝে নেওয়া, এই বুঝে নেওয়ার ক্ষেত্রে এই নর্মস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো রিভিউর মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত রিলেটেড ব্যাপারগুলোকে চর্চা করবে, মূলত কি না, তো টেকনিক্যাল যে সমস্ত নর্মস এর জায়গা রয়েছে, নর্মের জায়গা রয়েছে, বা এমন কিছু কিছু ইন্ডিকেটারের জায়গা রয়েছে যেগুলো মূলত আমাকে ইভ্যালুয়েশনে সাহায্য করবে, মূলত যেগুলো আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, সেগুলোকে বের করা, সেগুলোকে খুঁজে নেওয়া। যখন অর্থাৎ নর্ম সেট করার জন্য, নর্ম স্ট্যাবলিশড করার জন্য, নর্মসকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে যে রিভিউগুলো হয়ে থাকে, তখন সেই রিভিউগুলোকে সাধারণভাবে বলা হচ্ছে নর্মেটিভ রিভিউ অ্যাপ্রোচ। এই নর্মেটিভ রিভিউ অ্যাপ্রোচ প্রত্যেকটি গবেষণার ক্ষেত্রে কিন্তু তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন রিসার্চ কমপ্লিট করব, রিসার্চ কমপ্লিট করার পরে যখন রেজাল্টগুলো আমাদের সামনে আসবে, সেই রেজাল্টগুলোর ইন্টারপ্রিটেশনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সেগুলোকে তার অর্থটা, প্রকৃত রেজাল্ট যা অর্থ বহন করে, প্রত্যেকটা রেজাল্টই কিছু না কিছু অর্থ বহন করে, সেই অর্থের যদি উপযুক্ত অর্থটা যদি আমরা বুঝতে পারি এবং সেই উপযুক্ত অর্থটা যদি সবার সামনে তুলে ধরতে পারি, তাহলে সেখান থেকে একটা ভ্যালু ক্রিয়েট হবে। যদি আমরা সেই অর্থটা যদি যথার্থভাবে না বুঝতে পারি, যদি ভুলভাবে প্রেজেন্ট করি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থটা আমার কাছে পরিষ্কার না হলে তার ভিত্তিতে যে আমি সিদ্ধান্তটা নেব, সেই সিদ্ধান্তটা কিন্তু কার্যকরী বা তাৎপর্যপূর্ণ হবে না। সেজন্য কার্যকরী বা তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে রেজাল্টের যে প্রকৃত মিনিং বা প্রকৃত যে অর্থ, সেটা কিন্তু যথার্থভাবে এক্সপ্লোর করা প্রয়োজন। সেই এক্সপ্লোরেশনের উদ্দেশ্যে যখন কোনো রিভিউ করা হবে, সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু নর্মসের দরকার রয়েছে। সেই রিভিউকে বলা হচ্ছে নর্মেটিভ রিভিউ অ্যাপ্রোচ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাকচুয়াল রিভিউ অ্যাপ্রোচ। ঘটনা হচ্ছে একটা তাৎপর্যপূর্ণ বিষয়। ঘটনা কি, যা ঘটে গেছে, ঘটার পিছনে নিশ্চয়ই কিছু না কিছু কারণ রয়েছে। তাহলে কার্য এবং কারণ রয়েছে, কজ অ্যান্ড এফেক্ট। এফেক্টটা হচ্ছে ঘটনা এবং তার পিছনে একাধিক কারণ থাকতে পারে। এই যে বিভিন্ন রকমের যে কারণগুলি রয়েছে, সে কারণের উপর ভিত্তি করে ঘটনার পর্যালোচনা হতে পারে, ঘটনার মূল্য নির্ধারিত হতে পারে। কোনো একটা ঘটনার যে প্রভাব, ঘটনার প্রভাবে বিভিন্ন রকমের প্রভাবের মাধ্যমে বিভিন্ন রকমের ভ্যালু ক্রিয়েট হতে পারে বা বিভিন্ন রকম ক্রাইসিস তৈরি হতে পারে। কোনো একটা ঘটনার প্রভাব, আজকে আমরা দেখেছি যে কোভিড-19 ভাইরাস এক্সপ্রেড করে গেছে। কোনো একটা দেশ থেকে এই যে কোভিড-19 ভাইরাস এক্সপ্রেড করে গেছে, তাহলে এই যে এক্সপ্রেড করার ফলে এটা একটা ঘটনা ঘটেছে। তাহলে এই যে ঘটনাটার ফলে কি হচ্ছে, একটা প্যান্ডেমিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তাহলে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটা তৈরি হলো, এই যে একটা ঘটনা, এই ঘটনাটা ঘটে গেছে, অলরেডি ডান। তাহলে এই ঘটনাটা সত্য, তাহলে এই ঘটনাটার পিছনে কী আছে, কারণ রয়েছে। কী কী কারণে এই ঘটনাটা ঘটলো এবং এটা কেন প্যান্ডেমিক সিচুয়েশনে কনভার্ট হলো, তার পিছনে কারণ কী আছে। এটা প্যান্ডেমিকে কনভার্ট হলো কেন, একটা স্প্রেড অফ ভাইরাস একটা স্পেসিফিক সিটিতে হলো, কিন্তু সেখান থেকে সেটা প্যান্ডেমিক সিচুয়েশনে কনভার্ট হলো কেন, তার কারণটা কী। তো এই যে কজ অ্যান্ড এফেক্ট, তাহলে এফেক্টটা হচ্ছে ঘটনা যেটা সত্য, যেটা ঘটে গেছে, এবং তার পিছনে রয়েছে কারণ। যদি আমি সেই ঘটনাটার পার্সপেক্টিভস বিচার করতে চাই ভালোভাবে, সেই ঘটনাটার সত্যতা যাচাই করতে চাই ভালোভাবে, এবং সেই ঘটনাটার যে প্রকৃত যে প্রভাব বা তার যে এক্সপ্যানশন, তার যে লেভেল, তার যে ইউনিভার্সাল এক্সপ্লোরেশন, সেইগুলো সম্পর্কে জানার জন্য, অর্থাৎ ঘটনাটা যে কেন ঘটলো, সেই ঘটনাটা ঘটার মূল উদ্দেশ্যটা কী আছে, তার কারণটা কী রয়েছে, সে কারণগুলো কি সত্যি জেনুইন কারণের জন্য এটা করলো, এর পেছনে কী ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলোর জন্য এই ঘটনাটা জেনারেট হয়েছে, এটার কি মানে এরকম কী দিক রয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম বা সোসাইটিদের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো সেই বিষয়গুলিকে বিচার করার জন্য, অর্থাৎ যখন শুধু ফ্যাক্টসকে ফোকাস করার মাধ্যমে, ফ্যাক্টসকে শুধু নিয়ে, এখানে যেমন আমরা বলছি শুধু থিওরিকে নিয়ে, হ্যাঁ, যদি থিওরিকে নিয়ে যখন অ্যানালাইসিস করব, রিভিউ করব, বারবার রিভিউ করব, থিওরিটিক্যাল রিভিউ, যখন ফ্যাক্টসকে নিয়ে রিভিউ করব, শুধু ফ্যাক্টসকে, তার পার্সপেক্টিভ, তার অ্যাকসেপ্টেবিলিটি, তার লেভেল, তার এক্সপ্যানশন, তার এক্সপ্লোরেশন ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোকে সম্পর্কে একটা সদর্থক ধারণা গঠন করার উদ্দেশ্যে যখন রিভিউ হবে, সেই অ্যাপ্রোচকে বলা হচ্ছে ফ্যাকচুয়াল রিভিউ। একই রকমভাবে নর্ম ডেভেলপমেন্টের উদ্দেশ্যে যেটা রিভিউ হবে সেটা নর্মেটিভ রিভিউ। একই রকমভাবে তারপরে কি রয়েছে, টেক্সচুয়াল রিভিউ অ্যাপ্রোচ। টেক্সট কি,
টেক্সট হচ্ছে সাধারণভাবে কোনো একটা বক্তব্য, কোনো একটা প্রবন্ধ বা কোনো একটা ঘটনার উপর উদ্ধৃতি বা উক্তি, হ্যাঁ, এরকম কিছু টেক্সট থাকতে পারে, বক্তব্য থাকতে পারে। সেই বক্তব্যগুলোকে যখন, সেই এক্সপ্লানেশনগুলোকে যখন, মানে এখানে বক্তব্য বলতে সাধারণভাবে যে এক্সপ্লানেশন অফ সামথিং, এক্সপ্লানেশন অফ সাম স্পেসিফিক কনসেপ্ট, তাহলে যে এক্সপ্লানেশনগুলো যেগুলো রয়েছে সেই এক্সপ্লানেশনগুলোকে কেন এক্সপ্লানেশনগুলো এরকমভাবে এক্সপ্লেন হয়েছে, এইভাবে প্রেজেন্ট হচ্ছে, সেই টেক্সট ইজ এ মেকানিজম, অর্গানাইজড মেকানিজম টু প্রেজেন্ট দ্য এক্সপ্লানেশন রিগার্ডিং এনি টপিক এনি ইস্যুস। তাহলে যে কোনো বিষয়, যে কোনো ঘটনা, যে কোনো সত্য সম্পর্কে যখন কোনো এক্সপ্লানেশন আমার সামনে আসছে, সেই এক্সপ্লানেশনটা সেরকম এক্সপ্লেন কেন করা হয়েছে, এক্সপ্লানেশন লজিক্যাল প্ল্যাটফর্ম কী রয়েছে, সেই এক্সপ্লানেশনের অ্যাকচুয়াল পার্সপেক্টিভস কী রয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কী রয়েছে, তার অন্যান্য দিকগুলো কী রয়েছে, সেগুলোকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে, সেগুলোকে বের করার উদ্দেশ্যে যখন রিভিউ করা হবে, সেটাকে বলা হবে, সেই অ্যাপ্রোচকে বলা হবে টেক্সচুয়াল রিভিউ অ্যাপ্রোচ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে মেথোডোলজিক্যাল রিভিউ অ্যাপ্রোচ। আমরা জানি গবেষণার ক্ষেত্রে অনেক রকম মেথোডোলজি রয়েছে, অনেক রকম মেথড রয়েছে, স্টাডির ক্ষেত্রে বা অনুশীলনের ক্ষেত্রে অনেক রকম মেথড রয়েছে। তাহলে এই যে প্রত্যেকটা মেথডে কিন্তু রিভিউ ডিফারেন্ট ওয়েতে কাজ করে, অর্থাৎ প্রত্যেকটা রিসার্চ মেথডের ক্ষেত্রে রিভিউ করার স্টাইল কিন্তু ডিফারেন্ট হয়। আজকে যদি আমরা দেখি যে বেসিক্যালি যে সমস্ত সাইকোলজিক্যাল এবং বিহেভিয়ারাল সায়েন্সের যে সমস্ত রিসার্চ মেথোডোলজি প্রয়োগ রয়েছে, সেগুলোকে মূলত তিনটে গ্রুপে আমরা ভাগ করতে পারি, যেমন কোয়ান্টিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচ, কোয়ালিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচ এবং কম্বাইন্ড রিসার্চ অ্যাপ্রোচ। তাহলে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করা হয় বা যেরকমভাবে কাজকর্মগুলো করতে হবে, সেইগুলো কাজ করার জন্য কিন্তু রিভিউ যেভাবে করা হবে, কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে যে কাজগুলি করা হয় সেগুলির জন্য রিভিউ করার ধরন বা রিভিউ করার অ্যাপ্রোচ কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে যে মেথোডোলজিক্যাল ডাইভার্সিটি যেমন রয়েছে রিসার্চের ক্ষেত্রে বা স্টাডির ক্ষেত্রে, সে মেথোডোলজিক্যাল ডাইভার্সিটি অনুসারে মেথোডোলজিক্যাল রিভিউ করা হয়ে থাকে, যখন এই স্পেসিফিক মেথড বা ডেফিনিট মেথডের উপর ভিত্তি করে রিভিউ হয়ে থাকবে, তখন সেই রিভিউ অ্যাপ্রোচগুলোকে কি বলা হয়, মেথোডোলজিক্যাল রিভিউ অ্যাপ্রোচ, যেগুলি সম্পর্কে আমরা পরবর্তীতে চর্চা করব। তাহলে এই রকম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, যেগুলি সম্পর্কে আমাদের জানা দরকার, যে রিভিউ আমি কত রকমভাবে করতে পারি। থিওরিকে আমি শুধু রিভিউ করলাম থিওরির প্রকৃত স্বরূপ প্রকাশ করার জন্য, একই রকমভাবে কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য আমি রিভিউ করলাম, আমি টেক্সটকে প্রপারলি এক্সপ্লোর করার জন্য আমি রিভিউ করলাম, ফ্যাক্টসকে এক্সপ্লোর করার জন্য করলাম, নর্মকে সেট করার জন্য, ঠিক করার জন্য করলাম। একই রকমভাবে আমি ডেফিনিট যে রিসার্চ মেথোডোলজি ফলো করছি, সেই মেথোডোলজির প্রত্যেকটা অ্যাক্টিভিটি কেন করব, কেন করা দরকার রয়েছে, প্রত্যেকটাকে কেন যথার্থভাবে অর্গানাইজ করার প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার রিভিউর প্রয়োজনীয়তা বা আবশ্যিকতা রয়েছে। এই বিভিন্ন প্রয়োজনীয়তা, বিভিন্ন ইস্যু বা বিভিন্ন প্রবলেমের নিরিখে কিন্তু রিসার্চ মেথড রিভিউয়ের যে বিভিন্ন রকম অ্যাপ্রোচগুলি, সেই অ্যাপ্রোচের কিন্তু ডাইভার্সিটি আমরা দেখতে পাই, ডিফারেন্ট অবয়ব আমরা কিন্তু দেখতে পাই। যাই হোক, আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।